প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ আপনারা চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের জন্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং যোগদান সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ কী কী ডকুমেন্টেশনের দরকার পড়বে এবং কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ উত্তীর্ণ হয়েছেন, আমি আশা করেছিলাম যে নির্বাচনের আগে আপনাদের যোগদান সম্পন্ন হবে, কিন্তু যেহেতু সময় একদমই ছিল না, তো সেক্ষেত্রে সেই যোগদান প্রক্রিয়াটা নির্বাচনের পর হতে যাচ্ছে। যাই হোক, সেটাও ভালো যে খুব বেশি সময় লাগছে না। তো এই অবস্থাতে আপনাদের যে ডকুমেন্টেশন বা যে পেপারসগুলো রেডি রাখতে হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, এইখানে একটু বলে রাখি যে বিভিন্ন জেলা ভেদে একটু পরিবর্তন হতে পারে, কিন্তু মূল বিষয়গুলো মোটামুটি একই রকম থাকবে। তো এই যে একটু পরিবর্তন থাকুক বা একটু আলাদা ভিন্নতা থাকুক, কিন্তু আমার পাঠঘরের প্রতি, অর্থাৎ আপনাদের পাঠঘরের প্রতি আপনাদের ভালোবাসা সবারই একই রকম। তো অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার পাঠঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আমরা অধিদপ্তর কী কাগজপত্র বা কী প্রক্রিয়ার কথা বলেছি সেটা একটু দেখে আসি, এবং এর সাথে বা এর পাশাপাশি আমরা সার্বিকভাবে কী কী ডকুমেন্টেশন দরকার সেটা নিয়েও একটু কথা বলবো। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটা হচ্ছে অধিদপ্তরের নির্দেশনা। জেলা অফিসে উপস্থিতির সময়সীমা নির্বাচিত প্রার্থীদের আগামী 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2026 তারিখে নিজের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। দেখুন, সশরীরে উপস্থিত হওয়ার কথা বলছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং ডোপ টেস্ট বাধ্যতামূলক। সময়সীমা 22 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততা সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে। শর্ত: স্বাস্থ্যগত কোনো পরীক্ষায় শারীরিক বৈকল্য বা নিয়োগের অনুপযুক্ততা উল্লেখ থাকলে তিনি নিয়োগ পাবেন না। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে একটু দুশ্চিন্তায় আছেন। গতকালকে আমাকে একজন ফোন দিয়েছেন। দেখুন, স্বাস্থ্যগত গুরুত্বপূর্ণ যদি কোনো অনুপযুক্ততা না থাকে, তাহলে এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনার সিভিল সার্জন বা জেলা ভেদে কিছু পরীক্ষা, একদম কমন পরীক্ষা, যেমন বুকের একটি এক্স-রে, রক্তের সিবিসি সহ কিছু টেস্ট, আর এগুলোই। আর ডোপ টেস্টের যে বিষয়টা আছে, সেই ডোপ টেস্টের বিষয়টা একটু মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার অবস্থান থেকে যারা মাদক সেবী তারা যেন কোনোভাবেই এ ধরনের একটি সম্মানজনক পেশায় নিয়োগ না পান। আর যারা মাদক সেবী আছেন, আমি তাদের প্রতি সত্যি কথা বলতে কি আমার কোনো সহমর্মিতা নেই। কিন্তু অন্য কোনো কারণে যদি কারো কোনো ডিজিজ থাকে, যেমন সেগুলো নট কন্টাজিয়াস ডিজিজ হতে পারে বা কন্টাজিয়াস ডিজিজ হতে পারে, এগুলো নিয়ে মাথা নষ্ট করার বা মাথা ঘামানোর কোনো কারণ নেই। যেমন ধরুন, হেপাটাইটিস বি পজিটিভ যদি হন, এটা আপনার চাকরির জন্য অনুপযুক্ততা বিবেচিত হবে না। তো এগুলো নিয়ে আপনি মন খারাপ করবেন না। আপনারা যে সিভিল সার্জন অফিস, সেই সিভিল সার্জন অফিসে যোগাযোগ করবেন। ওইখান থেকে আপনাদের সব কিছু ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। প্রয়োজনীয় নথিপত্র মূল কপি প্রদর্শন। জেলা অফিসে উপস্থিত হওয়ার সময় নিচের কাগজগুলোর মূল কপি সঙ্গে রাখতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র যথাযথভাবে পূরণকৃত 3 কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি-রোল। এই ভি-রোল ফর্মটা কোথায় পাবেন আপনারা? এই ভি-রোল ফর্মটা আপনাদের ওয়েব পেজেই দিয়ে দেওয়া হবে, প্রাইমারি ওয়েব পেজে। সেখান থেকে আপনারা ভি-রোল ফর্মটা কালেকশন করে নিতে পারবেন। যদি সেটা না হয়, এটা সরকারি ভি-রোল ফর্ম আছে, সরকারি চাকরির প্রাক বৃত্তান্ত যাচাই ফর্ম, সেটা দিলেও হবে। যদি কেউ না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা ফর্মটি দিয়ে দেবো। সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু আপনি নিয়োগ পাবেন না।
প্রযোজ্য ক্ষেত্রে কোটার সপক্ষে প্রয়োজনীয় সনদ, যারা কোটা উল্লেখ করেছেন আপনারা আপনাদের কোটার সপক্ষে যে পেপারস বা যে ডকুমেন্টেশন দরকার সেই ডকুমেন্টেশনটা প্রস্তুত করে রাখবেন। পুলিশ ভেরিফিকেশন ও নিরাপত্তা যাচাই, প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে যদি রাষ্ট্রবিরোধী কাজ, নাশকতা, সন্ত্রাসবাদ বা জঙ্গি কার্যক্রমে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তিনি চাকরির জন্য অনুপযুক্ত হবেন। তো এটা এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে আমাদের একটি ভীতি কাজ করে, স্বাভাবিকভাবে ভীতি কাজ করার কথা। তবে অ্যাজ এ জেনারেল সেন্সে আমি যেটা বলবো, এইখানে যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজ, নাশকতা, সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যক্রম, এগুলোতে কেউ যদি লিপ্ত না থাকেন তাহলে তাদের পুলিশ ভেরিফিকেশনে বিরূপ প্রতিবেদন আসার কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। আর এগুলোর সাথে কেউ যদি জড়িত থাকেন তাহলে সেটা তো স্পষ্ট বলেই দেওয়া হয়েছে যে তিনি চূড়ান্তভাবে নিয়োগ পাবেন না। এবং এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। তো ফৌজদারি মামলার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে ফৌজদারি মামলা যেটা বলা থাকে যে কোনো অপরাধী যদি চূড়ান্তভাবে প্রমাণিত না হন, তার দোষী যদি প্রমাণিত না হন তাহলে তাকে দোষী বলা যায় না। তো সেক্ষেত্রে যাদের ফৌজদারি মামলা আছে তাদের বেলায় তাত্ত্বিকভাবে তাদের সুপারিশ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কখনো কখনো এটা যখন প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্মে উল্লেখ করা হয় তখন এটি একটি বিরূপ প্রভাব ফেলে। এটি আপনি সংশ্লিষ্ট যে কর্মকর্তা থাকবেন, তদন্তকারী কর্মকর্তা, সেই তদন্তকারী কর্মকর্তার সাথে আপনি কথা বলে নেবেন এবং আপনার যথাযথ যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনগুলো আপনি আপনার কাছে রাখবেন। কোনো তথ্য গোপন করবেন না, কারণ কোনো তথ্য গোপন করে রাখার উপায় নেই। আপনি বলার আগেই সেই কর্মকর্তা আপনার ন্যাশনাল আইডি নাম্বার বা আপনার অন্য কোনো তথ্য দিয়ে তিনি যাচাই করে ফেলবেন বাংলাদেশের টেরিটরির মধ্যে বা বাইরে পৃথিবীর কোনো দেশে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এটা আপনি গোপন রাখতে পারবেন না। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই যদি কোনো মামলায় চূড়ান্তভাবে আপনাকে দোষী সাব্যস্ত না করা হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তথ্য যাচাই এবং কর্তৃপক্ষের ক্ষমতা, যদি কোনো প্রার্থী ভুল তথ্য দেন বা কোনো তথ্য গোপন করেন তবে যে কোনো পর্যায়ে তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ফলাফলে কোনো মুদ্রণজনিত বা টেকনিক্যাল ত্রুটি ধরা পড়লে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিল করার অধিকার রাখেন। জেলোয়ারি, আচ্ছা এটা নিয়ে তো আমরা আগে কথা বলেছি, এটা একটু এখন আর দরকার নেই। তো এখন আপনারা কি কাজটা করবেন, এই যে সময়টা আপনারা পাচ্ছেন সেই কাজটুকু আপনারা করে ফেলেন। ফটোকপি সত্যায়ন, ভাইবার জমা দেওয়ার সকল কাগজপত্রের 4 থেকে 5 সেটের সত্যায়িত কপি এবং 6 থেকে 8 কপি ছবি প্রস্তুত রাখুন। সত্যায়িত করিয়ে নেবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, জেলা শিক্ষা অফিস থেকে 3 কপি ফর্ম সংগ্রহ করুন এবং এর সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ যুক্ত করুন। দেখুন আমরা বলছিলাম ভিডিওল ফর্ম আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিলেও হবে, অথবা জেলা শিক্ষা অফিস থেকে ডাউনলোড করে নেওয়া হবে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিলেও হবে। ভিডিওল ফর্মে আপনি আপনার তথ্যগুলো স্পষ্টভাবে পূরণ করবেন এবং আপনার যে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানায় আপনি আবেদন করেছেন এবং যে ঠিকানার বিপরীতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই স্থায়ী ঠিকানার পক্ষে আপনাকে ডকুমেন্টেশনগুলো জমা দিতে হবে। যদি কোনো কারণে কারো এই ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তাহলে দ্রুত জেলা শিক্ষা অফিস, যদি আজকে খোলা মানে এখন গিয়ে কিছু করতে পারবেন না, ইতিমধ্যে বন্ধ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে বন্ধ। তো আপনারা বন্ধ শুরু হওয়ার পর সরাসরি যোগাযোগ করবেন। এবং আরেকটা বিষয় আমি পরিষ্কার করে দিই, যে সমস্ত বোনেরা আপনারা স্বামীর ঠিকানা ব্যবহার করেছেন কিন্তু আপনার এনআইডি কার্ডে আপনার বাবার ঠিকানা রয়ে গিয়েছে, একদমই দুশ্চিন্তা করবেন না, এটা কোনো দুশ্চিন্তার দরকার নেই। আপনি এটার জন্য আপনি আপনার হাতের কাছে একটি আপনার যে নিখাও নামা যেটা বলা হয় বা বিয়ে রেজিস্ট্রির যে পেপারস বা ডকুমেন্টেশন আছে সেটা আপনি আপনার কাছে রাখুন, একদমই কোনো দুশ্চিন্তা করবেন না। এবং আপনি যে সংশ্লিষ্ট স্থানীয় সরকারের কার্যালয় থেকে, সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে বা সিটি কর্পোরেশন যদি হয়ে থাকে তাহলে ওয়ার্ড কমিশনার, অথবা পৌরসভা যদি হয়ে থাকে সেক্ষেত্রে পৌর চেয়ারম্যান অথবা কমিশনারদের কার্যালয় থেকে আপনি আপনার এই স্থায়ী ঠিকানার পক্ষে একটি নাগরিক সনদ তুলে রাখুন। আর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, এটা বাধ্যতামূলকভাবে লাগবেই।
আর পুলিশ ভেরিফিকেশনের জন্য এটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা নিয়ে তো আমি বলেছি যে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি শুধু এটুকু বলবো যে আপনার সাথে যোগাযোগ করা হবে বা আপনি জানবেন অথবা আপনাকে না জানিয়ে পুলিশ ভেরিফিকেশন হয়ে যেতে পারে, আপনার বিরুদ্ধে বিরূপ কোনো প্রতিবেদন জমা দিবে, সেটা হবে না। শত্রুতাবশত কেউ যদি করেও হয়তো আপনি একটু ভোগান্তিতে পড়বেন, কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করার একদমই কারণ নেই। আর ভিরোল ফর্মে যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে, যদি পূর্বের ভিরোল ফর্মই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুজন ব্যক্তির ঠিকানা দিতে হবে। তো ওই দুইজন ব্যক্তির ঠিকানা এমনভাবে দিবেন যেন তাদেরকে সহজে খুঁজে পাওয়া যায় এবং তারা যেন আপনাকে ভেরিফাই করতে পারে। অন্যান্য সনদ, নাগরিকত্ব সনদ, বাবা মায়ের এনআইডি কার্ড, এটা আপনি আপনার কাছে রাখবেন। দুঃখিত, যদিও যে অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে সেখানে বাবা মায়ের এনআইডি কার্ড, জমির দলিল, খতিয়ান এগুলোর কথা বলা হয়নি। জাস্ট এগুলো নিয়ে যদি আপনার কোনো জটিলতা হয় তাহলে এগুলো যেন আপনি আপনার কাছে থাকে। অনেক সময় হয় কি, আপনারা নতুন বাসা তৈরি করেছেন, তো সেখানে আপনার স্থায়ী ঠিকানা হিসেবে সেইটাই দিয়েছেন, কিন্তু শত্রুতাবশত কেউ বলে ফেললো যে এরা স্থায়ী না এখানকার, তো সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন। ঘাবড়ানোর কোনো কারণ নেই। কাবিন নামা এবং স্পাউসের এনআইডি সংগ্রহে রাখুন, অর্থাৎ স্বামী স্ত্রী, যদি বিশেষ করে স্ত্রীদের জন্য কাবিন নামা এবং স্পাউসের অর্থাৎ স্ত্রীর এনআইডি কার্ডটা নিজের কাছে রাখুন। অবিবাহিতর ক্ষেত্রে অবিবাহিত প্রত্যয়নপত্র লাগবে। এটা আপনি মানে জাস্ট আপনি করে রাখতে পারেন। বিস্তারিত এটা জেলা হিসেবে এই নির্দেশনাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমি শুধু আপনাদের মাথায় রাখার জন্য দিয়ে রাখলাম। ডোপ টেস্ট, মেডিকেল এগুলো তো আমরা করিয়েছি, এবং রিপোর্ট আসার পর ফিটনেস সংগ্রহ করুন। এগুলো আমরা আগে বলে দিয়েছি। যোগদান প্রক্রিয়া, নিয়োগদান জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী সব জমা দিয়ে নিয়োগপত্রের জন্য অপেক্ষা করুন। এতে যোগদানের তারিখ উল্লেখ থাকবে। স্ট্যাম্প ও আবেদন 300 টাকার স্ট্যাম্প এবং জেলা শিক্ষা অফিস বরাবর যোগদানপত্র সংগ্রহ করুন, যা শিক্ষা অফিসের সামনে দোকানে পাওয়া যায়। আপনাদেরকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাদের এটাকে ঠিক মানে বাংলাটা আমার মনে পড়তেছে না, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এটা কমিটমেন্ট একটা স্ট্যাম্প দিতে হয়। সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা ওই যে জেলা শিক্ষা অফিসের সামনে পাবেন। যদি জেলা শিক্ষা অফিসের সামনে নাও পান, আপনারা সংশ্লিষ্ট যে কোর্ট, আপনার সংশ্লিষ্ট এরিয়া, সেই কোর্টে বা স্ট্যাম্প ভেন্ডারদের কাছে আপনি পেয়ে যাবেন। 300 টাকার স্ট্যাম্প হয়তো একটু বেশি রাখতে পারে। স্বাক্ষর সতর্কতা, মূল আবেদন ফর্মে যে স্বাক্ষর করেছেন সব জায়গায় একই স্বাক্ষর ব্যবহার করবেন। এটা নিয়ে আপনারা সতর্ক থাকবেন, কিন্তু এটা যদি স্বাক্ষর পরিবর্তন আপনি করতে চান চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। পদায়ন এবং চূড়ান্ত যোগদান, স্কুল পদায়ন জেলা শিক্ষা অফিস যোগদানের 2-3 দিন পর অনলাইনে পদায়নের আদেশ দেওয়া হবে। এরপর প্রধান শিক্ষক বরাবর যোগদানপত্র নিয়ে সরাসরি স্কুলে যোগদান করুন। উপজেলা শিক্ষা অফিস স্কুলে যোগদানের পর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আরেকটি যোগদানপত্র এবং প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করুন। ব্যাংক অ্যাকাউন্ট, বেতনের জন্য যে কোনো একটি সরকারি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলুন। ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টা, আপনি যে কোনো সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকও আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে, যেহেতু আপনাদের বেতনটি অনলাইনের মাধ্যমে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে যে কোনো সরকারি ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংকটাকেই খুব বেশি প্রেফার করা হয়। আপনি চাইলে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আপনি চাইলে যে কোনো ব্যাংক ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণে, অথবা ইতিপূর্বে যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে দ্যাটস এনাফ, আপনার নতুন করে না খুললেও হবে। আর পুরো প্রক্রিয়াটি সহজ করতে আপনারা এক উপজেলায় যে কয়জন আছেন, যদি পরিচিত থাকে, সবাই মিলে একসাথে যোগদান করুন বা সবাই মিলে একসাথে যোগদানের কার্যক্রমগুলো সম্পন্ন করুন। আপনাদের জন্য সময় সাশ্রয় হবে এবং যে বিভিন্ন সময় আপনারা একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আর সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমি সবসময় বলি, আপনারা অবশ্যই যতগুলো ডকুমেন্টেশন আপনাদের আছে বা যতগুলো ডকুমেন্ট আপনাদের আছে, সবগুলো ডকুমেন্টের হার্ড কপি এবং সফট কপি আপনার কাছে আলাদা একটি ফাইলে আপনি রাখবেন। কারণ এই যে পেপারসগুলো আপনি যেদিন রিটায়ার্ড করবেন সেদিনও লাগবে, তো এর মাঝখানে অনেকবারই কাজে লাগবে। তো সুতরাং তখন হয়তো মানে পেপারস বা ডকুমেন্টগুলো আপনি খুঁজে পেতে সমস্যা হতে পারে। অনেকের এই সমস্যাটা হয়। তো আপনারা এই ডকুমেন্টগুলোকে মানে আলাদা একটা ফাইল করে অনলাইনে চাইলে আপনারা গুগল ড্রাইভ বা এই ধরনের কোনো জায়গাতে সফট কপিগুলো জমা রাখতে পারেন, অথবা আপনার মেমোরি কার্ড বা মোবাইলে
জমা রাখতে পারেন, আর একই সাথে হার্ড কপিটাও আপনারা আপনাদের কাছে জমা রাখবেন। তো আমরা যেটা বলেছি যে নিয়মগুলোর কথা বললাম, কিছু হচ্ছে সাধারণ নিয়ম, অর্থাৎ সাধারণত এটাই করা হয়, আর কিছু হচ্ছে অধিদপ্তরের স্পষ্ট নির্দেশনা। এরপরও জেলাভেদে কিছু পরিবর্তন হতে পারে। আপনারা আপনাদের জেলা শিক্ষা অফিস থেকে এই পরিবর্তনগুলো জেনে নেবেন এবং এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে রাখুন এবং প্রক্রিয়া সম্পন্ন করুন। অবশ্যই প্রক্রিয়া শুরু করার আগে জেলা শিক্ষা অফিস থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো সবশেষে আবারও সর্বশক্তিমান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা যে সর্বশক্তিমান রাব্বুল আলমিন আপনাদের রুটি রুজির ব্যবস্থা করেছেন। অনুরোধ করব, শিক্ষকতার মতো এই মহান পেশায় যেহেতু এসেছেন, যাই হোক, আপনি যে স্বপ্ন নিয়ে এই শিক্ষকতা পেশায় এসেছেন সেই স্বপ্নটা হয়তোবা স্বপ্নভঙ্গ হবে অল্প কিছুদিনের মধ্যেই, কিন্তু তারপর আমি অনুরোধ করব সবাই সবার জায়গা থেকে যে মহান পেশা, পৃথিবীর আদিমতম পেশা, সবসময় চেষ্টা করবেন সেই পেশার সততা, সেই পেশার মর্যাদা ধরে রাখতে। এবং আমার পাঠঘর সবসময় আপনাদের সাথে ছিল। আশা করি সামনের দিনগুলোতেও আপনারা আপনাদের পাঠঘরের সাথে থাকবেন। এবং আপনারা সবসময় আপনাদের প্রিয় পাঠঘরের সাথে থাকবেন। তো সবার জন্য শুভকামনা। যারা এখন তো সবসময় আমার পাঠঘর অর্থাৎ আপনাদের পাঠঘরের সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনাদের কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট বক্সে জানান অথবা হোয়াটসঅ্যাপে নক করুন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।